সপ্তাহের তৃতীয় কার্যদিবসে সূচকে আমরা বড় ধস দেখছি। সূচক কমেছে 100 পয়েন্টেরও বেশি। সেই সাথে লেনদেন হয়েছে মাত্র 200 কোটি টাকার খানিকটা বেশি। রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের ডিএসসি এক্স সূচক 104 পয়েন্ট কমে নেমেছে 5229 পয়েন্টে। লেনদেন হয়েছে 207 কোটি 83 লক্ষ টাকা। হাত বদল হয় শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে। দাম বেড়েছে মাত্র 6টির এবং কমেছে 372টির। আর এদিকে অপরিবর্তিত আছে 19টির দাম। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সূচক কমেছে 200 পয়েন্ট। লেনদেন হয়েছে 3 কোটি 33 লক্ষ টাকা। দেশের সাম্প্রতিক পরিস্থিতির উপর নির্ভর করে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে আজ সূচক 100 পয়েন্টের বেশি কমতে আমরা দেখলাম। এর সাথে লেনদেনের যে পরিস্থিতি সেটিও 200 কোটি টাকার খানিকটা বেশি আমরা দেখছি। খাত সংশ্লিষ্টরা বলছেন, দেশের বর্তমান যে অস্থিতিশীল অবস্থা তা শঙ্কা জাগিয়েছে বিনিয়োগকারীদের মাঝে। এই বিষয়টি নিয়ে আমরা আলাপে যেতে চাই। সাথে আছেন অর্থ সূচকের সম্পাদক জিয়াউর রহমান। জিয়াউর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি বিস্তারের আজকের আলোচনায়। প্রথমে যেটি জানতে চাই, আজ শেয়ার বাজারের যে পরিস্থিতি আমরা দেখছি, 100 পয়েন্টের নিচে ঢাকা স্টক এক্সচেঞ্জ, 200 পয়েন্টের নিচে চিটাগাং স্টক এক্সচেঞ্জ। এছাড়া আমরা যে লেনদেন দেখছি ঢাকা স্টক এক্সচেঞ্জে, সেখানেও 200 কোটির খানিকটা বেশি আমরা লেনদেনের পরিস্থিতি দেখতে পাচ্ছি। আসলে আপনার কাছে এটার পর্যবেক্ষণটি জানতে চাই। এই যে পরিস্থিতি, সেটিকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? দেখেন, আজকের যে অবস্থা, এটি একটা খুব বেশি বিচ্ছিন্ন ঘটনা না। অনেকদিন ধরে আমাদের পুঁজিবাজার খুবই মন্দা অবস্থা বিরাজ করছে। আপনি জানেন 2021 সালে একটি ছোট র্যালি আমাদের স্টক মার্কেটে হয়েছিল। সেই র্যালির পর থেকেই বাজারের অবস্থা মন্দা। এর মধ্যে 2022 সালে আপনার মনে আছে যে শ্রীলঙ্কায় যখন ধস নামে সরকার বিরোধী আন্দোলন হয় এবং দেউলিয়া হয়ে যায়, তখন কিন্তু আমাদের বাজারের প্রভাব পড়েছিল বা আমাদেরকে ফ্লোর প্রাইস দিয়ে রাখতে হয়েছিল। এরপর থেকে বাজারে আসলে স্বাভাবিক গতি কখনোই ফিরে নাই। কোন রকমে বাজার চলছিল। এখানে ব্যক্তি এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী তাদের অংশগ্রহণ কমে গেছে। এমন একটি অবস্থার মধ্যে বড় আঘাত হয়ে এসছে সাম্প্রতিক সময়ে যে রাজনৈতিক অস্থিরতা, আন্দোলন এবং অর্থনৈতিক যে নানা ইন্ডিকেটর, সেগুলোর যে মন্দ খবর। আপনি কালকে একটি বড় ঘটনা ঘটেছে। আপনি দেখেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে বিশাল বড় একটি শোডাউন হয়েছে এবং এখানে এক দফা দাবি জানানো হয়েছে সরকার পতনের মতো। তার মধ্য দিয়ে কি হয়েছে, সরকারি দল এবং অন্য যারা আছে তারা একটা মুখোমুখি অবস্থার মধ্যে চলে এসছে। এবং আপনি সকাল থেকে দেখেছেন যে সারা দেশেই পক্ষের মধ্যে এবং সাথে পুলিশ ত্রিপক্ষীয় সংঘাত হয়েছে এবং অসংখ্য মানুষের মৃত্যুর খবর আমরা পেয়েছি। এমন একটি অবস্থার মধ্যে পুঁজিবাজার কখনো ভালো পারফর্ম করতে পারে না। পুঁজিবাজার সবসময় কিন্তু অর্থনীতির বর্তমান হালচাল এবং ভবিষ্যৎ এর সম্ভাবনা, সেইগুলোর আলোকে কিন্তু পুঁজিবাজারে বিনিয়োগকারীরা বিনিয়োগ করে থাকেন, সিদ্ধান্ত নিয়ে থাকেন। এখনকার যে সংকট, এই সংকটে মানুষ মনে করছেন বিনিয়োগকারীরা, যদি সংকট যে দিকেই যাক না কেন, অর্থনীতির উপর যে ক্ষত রেখে যাচ্ছে সেই দাগ মুছতে অনেক সময় লেগে যাবে। আমাদের রপ্তানি ব্যাহত হচ্ছে, আমাদের আমদানি ব্যাহত হচ্ছে, আমাদের রাজস্ব আহরণ ব্যাহত হচ্ছে। এই যে আবারও 3 দিনের টানা ছুটি, এই ছুটির কারণে সকল ধরনের শিল্প কারখানার উৎপাদন ক্ষতিগ্রস্ত হবে। তো সবকিছু মিলিয়ে অর্থনীতিতে একটি বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা আছে। এর মধ্যে প্রবাসীরা এর ঘোষণা দিয়েছেন কিছুদিন আগে, বিভিন্নভাবে বিচ্ছিন্নভাবে এসছে, তারা দেশের রেমিটেন্স বৈধ চ্যানেলে পাঠাতে চান না। যদি আমরা মনে করি সেটি খুব ওয়াইজ ডিসিশন হবে না, কিন্তু যদি সেটির কিছুটা রিফ্লেকশন ঘটে অর্থনীতিতে, তাহলে সেটি আমাদের অর্থনীতিতে একটি বড় ধরনের প্রভাব ফেলবে। এটি একটি আতঙ্ক। তবে আমি মনে করি যে আজকে যে আতঙ্কটি আমরা দেখেছি, আমরা মনে করি যে এখন যে রাজনৈতিক অবস্থা সেটিও খুব শীঘ্রই নিশ্চয়ই সেটেল হতেই হবে আমার দেশের স্বার্থে, অর্থনীতির স্বার্থে। দুই পক্ষই অনেক বেশি ধৈর্য নিয়ে, দুই পক্ষই দায়িত্বশীলতা নিয়ে এগিয়ে এসে একটি গ্রহণযোগ্য সমাধানের পথে হাঁটবেন। এবং সেটি যদি হয়, তাহলে আমাদের পুঁজিবাজার হয়তো আগামী দিনে এর চেয়ে খারাপ অবস্থা দিকে যাবে না। তাহলে সেক্ষেত্রে জিয়াউর রহমান, আপনি তো সার্বিক পরিস্থিতির তো আমাদেরকে পর্যবেক্ষণ করে জানালেন। একটি বিষয় যেটি জানতে চাই, যে এখন যে শেয়ার বাজার যে পরিস্থিতি যাচ্ছে, আমাদের বিনিয়োগকারীদের মধ্যে আমরা একটি সংখ্যা দেখতে পাচ্ছি, দেশের সামগ্রিক পরিস্থিতির যে অবস্থান যাচ্ছে, সেই ক্ষেত্রে শেয়ার বাজারে এখন যে পরিস্থিতি, সেটি থেকে কেউ যদি সুবিধা নেওয়ার চেষ্টা করে, সেই ক্ষেত্রে আসলে কিছু কি করণীয় রয়েছে, বা আমাদের যে নিয়ন্ত্রক সংস্থা যারা রয়েছে সেটি কি তারা প্রিভেন্ট, বা সেটি থেকে কি কিছুটা হলেও তারা সেই প্রভাব মুক্ত রাখতে পারে কিনা, যদি কেউ সুবিধা নিতে চায় শেয়ার বাজারের এই পরিস্থিতির বর্তমান অবস্থা থেকে? নির্ভর করবে আসলে সুবিধা নেওয়ার প্রক্রিয়াটা কি হবে। কেউ যদি ধরেন আপনার আইন নিষিদ্ধ কিছু লেনদেন আছে, আপনি জানেন অ্যাগ্রেসিভ বাই, অ্যাগ্রেসিভ সেল, কিংবা সিন্ডিকেটেড ওয়েতে যে সার্কুলার ট্রেডিং এর মাধ্যমে যেমন অনেক সময় দাম কমানো বাড়ানো হয়, আবার চাইলে কোনো একটা সিন্ডিকেট হয়তো কমাতেও পারে। সুতরাং কেউ যদি আইন লঙ্ঘন করে, আইন বিরোধীভাবে ট্রেড করে বাজারে আতঙ্ক ছড়াতে চান, আরো বেশি কৃত্রিমভাবে দরপতন ঘটাতে চান বা ঘটান, তাহলে সেক্ষেত্রে আমাদের যারা নিয়ন্ত্রক সংস্থা আছে তার হাতে কিন্তু অনেক ধরনের টুলস আছে, আইন আছে। সেই আইন অনুযায়ী অবশ্যই ব্যবস্থা নিতে পারে। তবে সেক্ষেত্রে
আমাদের যারা নিয়ন্ত্রক সংস্থা, দুই স্টক এক্সচেঞ্জ এবং বিএসইসি, তাদের কাছে স্টেট অফ দ্য আর্ট সার্ভিলেন্স সফটওয়্যার আছে। সেই সফটওয়্যারটা ভালোভাবে ব্যবহার করে যে অ্যালার্ট গুলো আসবে, ধরেন আপনি কি বাইক সেল করছে কিংবা অন্য কিছু হচ্ছে অস্বাভাবিক, সেক্ষেত্রে যে অ্যালার্ট গুলো আসবে সেই অ্যালার্ট গুলোকে বিবেচনায় নিয়ে সেই বিনিয়োগকারী যে মতাদর্শে বা যেই হোক না প্রতিষ্ঠান না ব্যক্তি, সেটি না দেখে তার বিরুদ্ধে যদি তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া যায়, আমি মনে করি যে কৃত্রিমভাবে বাজারকে বড় ধরনের দরপতন ধস ঘটানোর সেটি হয়তো আশঙ্কাটা হয়তো আমরা এড়াতে পারবো। তবে ইন্ডিভিজুয়ালি যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বাজারের স্বাভাবিক নিয়মের মধ্যে থেকে যদি শেয়ার বিক্রি করেন কোনো কারণে ভয় পেয়ে, তাহলে সেখানে যদি হস্তক্ষেপ করা হয়, সেটি আবার আমরা মনে করি যে বাজারের জন্য ভালো জিনিস হবে না। কারণ ঘন ঘন হস্তক্ষেপের কারণেই কিন্তু আমাদের বাজারে আজকে এই অবস্থা হয়েছে। মানুষের যে আস্থার জায়গাটুকু, সেই আস্থার জায়গাটুকু নষ্ট হয়েছে। পুঁজিবাজারকে পুঁজিবাজার মতো করে চলতে দিতে হয়। শুধু মনে রাখতে হবে, কৃত্রিমভাবে কারসাজি করে, আইন লঙ্ঘন করে, আইন বিরোধী ভাবে কেউ যেন এই বাজারের ক্ষতি না করতে পারে। কিন্তু আইনের ভেতর থেকে যদি সাধারণ মানুষ, সাধারণ বিনিয়োগকারী, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী মনে করে যে এই মুহূর্তে আমার কিছুটা বিনিয়োগ সরিয়ে নিয়ে সাইডে থাকতে হবে, কিছু বিনিয়োগ বিক্রি করবে, সেখানে যেন এসএসসি আমরা দারুণ ভাবে বলেছেন জিয়াউর রহমান। একদম শেষ প্রশ্ন হিসেবে আপনার কাছে যেটি জানতে চাই সেটা হচ্ছে, এখন তো আমরা বিনিয়োগকারীদের মধ্যে একটি সংকট পরিস্থিতি দেখতে পাচ্ছি। এই বিনিয়োগকারীদের জন্য আপনার কোনো মতামত বা তাদের কোনো পরামর্শ দিতে চাইবেন কিনা সাম্প্রতিক সময়ের অবস্থার বিচারে? আসলে জি, আমি মনে করব যে সামগ্রিক পরিস্থিতি বিনিয়োগকারীদেরকে নিজেরা বিচার বিশ্লেষণ করে আগামী দিনে রাজনৈতিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা কিভাবে কতদূর যেতে পারে, কেমন যেতে পারে, সেই সবকিছু মিলিয়ে সিদ্ধান্ত নিতে হবে, হুজুগে বা আতঙ্কে না, অন্যের কথা না শুনে। কারণ বাজার কিন্তু পড়তে পড়তে অনেক নিচের দিকে আছে। একটু আগে যেটা আমি বলছিলাম, 2022 সালে যেখানে সূচক ছিল 7,300 পয়েন্ট, এখন আছে 5,200 পয়েন্ট, মানে বাজার তো অনেক নিচের দিকে আছে, খুব বেশি নামার সুযোগ নাই। আর আরেকটি বিষয় হচ্ছে যে আপনার 2022 সালে শ্রীলঙ্কায় যখন অর্থনৈতিক সংকট দেখা দেয়, 15 দিন বাজার বন্ধ রাখতে হয়েছিল, এত খারাপ অবস্থা হয়েছিল। সেই বাজার কিন্তু আগের অবস্থানকে ছাড়িয়ে, মানে আমি বলবো সংকটের আগে যে সূচকের অবস্থা ছিল সেই জায়গায় তো ফিরেছে, তার চেয়ে উপরে চলে এসেছে। তার মানে কি, পুঁজিবাজার কিন্তু শুধু পড়বে এরকম না, পুঁজিবাজার কিন্তু আবার সম্ভাবনার জায়গাও থাকে। সুতরাং যদি এই সংকট কেটে যায়, আমি মনে করি আবার এখান থেকে বড় ধরনের বাউন্স ব্যাকও করতে পারে। সুতরাং কেউ যদি বেশি লোকসান দিয়ে শেয়ার বিক্রি করেন, তাহলে আগামী দিনে তার পুঁজিটা ফেরত পেতে, মানে লোকসান উনি দিয়েই ফেললেন। যদি বাজার ভালো হয়, তাহলে কিন্তু তার পক্ষে তার পুঁজিটা ফেরত পাওয়া খুব কঠিন। দারুণ চমৎকারভাবে বিষয়টি বলছেন জিয়াউর রহমান। ধন্যবাদ আমাদেরকে আজ আপনি সময়টুকু দেওয়ার জন্য। বেশ কিছু পরামর্শ এবং বিশ্লেষণ আপনার কাছ থেকে আজ আমরা জানতে পারলাম। ধন্যবাদ সময়টুকু দেওয়ার জন্য।